দেশের আবেগ ঘুরছে হাসিনার দিকে। এই মুহূর্তে যে আঁচ মোহাম্মদ ইউনূস পাচ্ছেন, আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এই ভয়টাই পাচ্ছিলেন। সেনাবাহিনী সমস্ত দলকে সম গুরুত্ব দিতে পারে, মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছেন, এবং এটা বুঝতে পারছেন বলেই দেখুন জেনারেল ওয়াকারের সেই ঐতিহাসিক ছবি শেখ হাসিনার সাথে 5ই আগস্টে, সেদিন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে যে সময়টুকু দিয়েছিলেন, বা ভারতে শেখ হাসিনা যাতে শান্তিপূর্ণভাবে সুরক্ষিতভাবে যেতে পারে সেই সময়টুকুও দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন সেই সময় হয়তো মোহাম্মদ ইউনূস পাবে না, এবং ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আয়েশা জামান শিমু। ওনার কাছে আমি যাব, কিন্তু কোন পথে, কোন অঙ্কে, কোন ম্যাথামেটিক্সে শেখ হাসিনা আশ্চর্যজনকভাবে তার দলকে বসিয়ে দিতে পারে? হয়তো শেখ হাসিনা নিজে কোনোদিন আর বাংলাদেশে ফিরবে না, কিন্তু শেখ হাসিনা কোনো একটা অঙ্কে তার দলের কাউকে হয়তো বসিয়ে দিতে পারে, বা সজীব জয় সেও হয়তো বসতে পারে। কোন অঙ্কে রিপাবলিক বাংলার যে এক্সক্লুসিভ রিপোর্ট, সেই এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনাদের পর্দায় গ্রাফিক্যালি দেখাবো কিভাবে, কোন অঙ্কে এই সপ্তাহে ইউনূস পালিয়ে গেলে শেখ হাসিনা অনেকগুলো ব্যাক এন্ডে ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেনার দখলে দেশ চলে গেলে শেখ হাসিনা নিজের জন্য ঘুঁটি সাজাতে শুরু করবে, এবং শেখ হাসিনা খুব ভালো করে জানেন বিএনপি সুবিধা করতে পারছে না, পাকাপাকিভাবে বিএনপি যদি সুবিধা করতে না পারে। এবং মজার কথা হলো, জামাতের হাতে যদি দেশ চলে যায়, এটা একটা অদ্ভুত সম্ভাবনা, যেখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন জামাত মানে ওই বিষে বিষক্ষয়। জামাত যদি বাংলাদেশটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য অনেক সহজ হবে অঙ্কটা। কারণ জামাতের বিরুদ্ধে খেলাটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স। জামাত এই করছে, জামাত ওই করছে, দেখো জামাত কতটা হিন্দু বিরোধী, জামাত এই মুহূর্তে দেশ চালাতে পারছে না, কট্টরপন্থী জামাত, মৌলবাদীদেরকে আশকারা দিচ্ছে জামাত, বিদেশে জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকম লবিং করা, এই সমস্ত কিছু শেখ হাসিনা বহু আগে করে এসেছেন। আওয়ামী লীগ এগুলো করে করে অভ্যস্ত। সুতরাং জামাত এই মুহূর্তে যদি কোনো ক্রমে মোহাম্মদ ইউনূসের পরে জামাত যদি এই মুহূর্তে কোনো অঙ্কে যদি ক্ষমতা নেয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা করবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নেত্রী এই মুহূর্তে রয়েছেন আয়েশা জামান শিমু। কি মনে হচ্ছে, হাওয়া কি আওয়ামী লীগের দিকে একটু ঘুরছে, প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ? যে কথাগুলো আপনারা 9 মাস আগেও বলতে পারতেন না, আমি তো দেখছি বাংলাদেশের রাস্তায় বা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বসে আওয়ামী লীগ নেতা নেত্রীরা যে কথাগুলো বলছেন, আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। হাওয়া কি ঘুরছে? ধন্যবাদ দাদা, ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা 10 মাস আগের কথা বা তার আগেরও কথা, যখন আমাদের আওয়ামী লীগ সরকারকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ওনারা বলেছেনই, মেটিকুলাস ডিজাইনে ওনারা আমাদেরকে আউট করেছেন আমাদের রাজনীতির মাঠ থেকে। তো আমি বলবো আপনাকে দাদা যে আওয়ামী লীগ 9 মাস না, আওয়ামী লীগ এখনো যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ এবং সরকার গঠন করবে, যার কারণে তারা ফার্স্টে আওয়ামী লীগের নিবন্ধন, এখন কিন্তু শুরু হয়েছে নিবন্ধন বাতিল নিয়ে। প্রথম তারা কার্যক্রমগুলি স্থগিত করেছে, এখন তারা ইনকিলাব মঞ্চ, যেটা আপনারা ছাত্ররা, যেটা নতুন নব্য জামাত যারা চালাচ্ছে ইনকিলাব মঞ্চ, তারা বলছে যে 73 দিনের একটা আলটিমেটাম দিয়েছে তারা। জুলাই হত্যা, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 73 দিনের আলটিমেটাম দিয়েছে ইউনূস সরকারকে। এটা হলো গতকালকে তাদের ভিউ, যে আমরা 73 দিনের আলটিমেটাম দিচ্ছি। এবং আজকে যেটা ব্যানার নিয়ে তারা আবার দাঁড়িয়েছে, সেখানে বলছে যে ইউনূসকে তারা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছে। তাহলে ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে কোন হিসাবে ওনারা দেখতে চাচ্ছেন? ওনার কি নির্বাচন করে ইউনূস সাহেব আবার ওনার দলকে, ওনার যে দল গঠন করেছেন বা ওনার আলাদা কিছু আছে কিনা, এটা তো আসলে এখনো সেভাবে এনসিপি বা ওনার দল এটাও কিন্তু প্রকাশ্যে আসে নাই যে এনসিপিটা ওনার দল। তাহলে উনি প্রেসিডেন্ট হবে কোন হিসাবে? এটা আসলে একটা অনেক বড় একটা বিশাল বিষয়। কিন্তু এই ব্যাপারটা কেন, এইটা আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে, মোহাম্মদ ইউনূস হাসছেন না। জামাতের আমিরের সাথে যে বৈঠক,
আসলে দাদা আমি বলবো জামাতের আমিরের সাথে বৈঠকটা কথা যেমনই হোক, সেটা তো উনি তো পলিটিক্যাল, ওনার তো আজকে ডেকেছেন, বিএনপিকেও ডেকেছেন, জামাতকেও ডেকেছেন, আওয়ামী লীগ ছাড়া আর বাকি 2-3টা দলকে ওনারা ডেকেছেন। তো আচ্ছা, এখন 19 উপদেষ্টার সাথে আজকে যে মিটিং তারা করেছেন, সেই মিটিংয়ে কিন্তু ওনারা ঐক্যবদ্ধ এবং সব উপদেষ্টারা বলেছে ওনারা কোনো অবস্থাতে ক্ষমতা ছাড়বে না, ওনারা অনেক দায়িত্ব নিয়ে বসেছেন, ওনাদের অনেক কাজ আছে। আসলে আমি বুঝতে পারতেছি না, আসলে ওনাদের দায়িত্ব হলো নির্বাচন দাও, নির্বাচন দিয়ে আপনারা সরে যান এখান থেকে। নির্বাচনবিহীন একটা দেশ দাদা, আপনারা জানেন না আমরা কি অবস্থায় আছি, যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় তো 24 ঘন্টা আমরা ভুগছি, এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ বলে এখন আমাদের ছেলেদেরকে মারতেছে। নাকি ভারতের কোন নারীকে ময়ূক আওয়ামী লীগের নেত্রী বানিয়ে সামনে উপস্থাপন করছে? আমি দাদা আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে কোথাও যাব না। বাংলাদেশ থেকে কেন আমাদের ছেড়ে আমি যাব? এটা আমার দেশ। ভারতে পালিয়ে গেছেন নাকি ভারতের নাগরিক হয়ে ময়ূকের প্রেসক্রিপশনে এখন আওয়ামী লীগের নেত্রী সেজে এসেছেন? আমরা বাংলাদেশে আছি না, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের পথে। এবং আমরা যে মব জাস্টিস নামে যে আওয়ামী লীগের লোকদেরকে গণহত্যা করছে 2001 থেকে আসার পরে, ওনারা 2001-এর পর থেকে ওনারা 26,000 লোক মারছেন আমাদের আওয়ামী লীগের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সেইগুলি নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনি তো ভারতে বসে আছেন, আমি ময়ূকের বাসায় আপনি এই সমস্ত আজে বাজে কথা কেন বলছেন? বাজে কথা আমার সাথে কম বলবেন। আমি কেন ইন্ডিয়ান নাগরিক হতে যাবো? আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশে বসবাস করছি। না আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না কেন? আওয়ামী লীগের 90% লোক বাংলাদেশেই আছে, যেটা আপনারা জানেন না। আমরা ইন্ডিয়া যাবো কেন? আমার দেশ বাংলাদেশ, আমি একজন ফ্রিডমের সন্তান। আমরা বাংলাদেশে থেকে আমরা ফাইট করব, এবং বাংলাদেশের জন্য যেটা ভালো হয়, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যা সুস্থকর পরিবেশ হবে, আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা কেন পালাতে যাবো? শুনেন ভাই, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাবে কেন? ইন্ডিয়া পালানোর কি আছে বাংলাদেশ থেকে? আমি যদি কারাপশন করি গণহত্যা চালিয়েছিলেন, কেন আমরা পালাবো? আমরা এখনো বাংলাদেশে আছি। তাহলে 3,000 অভিযুক্ত 3,000 পুলিশের প্রাণ যে মারছে, সেটা হত্যা হতো, সেটা বিচার করতে হবে। হত্যা করেছিলেন ভারতের প্রেসক্রিপশনে। 24-এর গণ অভ্যুত্থানে 2,000-এর অধিক মায়ের সন্তানকে হত্যা করেছেন সেটা আমরা জানি। মেটিকুলাস ডিজাইনে কিভাবে হত্যাটা হয়েছে সেটা সবাই জানে। আরে ভাই, আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়াই বলতেছে আপনাদের দেশে ফিরে আসতে না, উনি পালিয়ে যায় নাই, অসম্ভব। উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উনি লাশ দেখতে চায় না, উনি চলে গেছেন। আপনারা ভারতের নাগরিক, ভারতে চলে গেছেন। বাংলাদেশের নাগরিক আপনারা নয়, ময়ূকের বাড়িতে থাকেন। না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে আছি ভাই। মোদির বাড়িতে থাকেন, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। বাংলার মাটিতে যদি আমাদের কবর হয়, দাফনে আমরা সে বাংলাদেশে বসবাস করব। কেন আমার দেশ ছেড়ে আমি পালানোর মতো কাজ করি নাই। আপনাদের মতো আর গণহত্যার কথা বলছেন যে আপনারা গণহত্যার কথা কি বলছেন? আপনারা করছেন গণহত্যা, এবং আপনার ইউনুস সাহেব কি কিন্তু বলছেন মেটিকুলাস ডিজাইনে, কিন্তু এটা মেটিকুলাস ডিজাইনে আপনারা সেখানে এই প্ল্যান করে এই হত্যাগুলি করছেন ছেলেদেরকে। তাহলে কেন পোস্টমর্টম হলো না? আমরা চাই সঠিক বিচার হোক, প্রত্যেকটা বিচার, না প্রত্যেকটা হত্যা বিচার হবে ভাই। আমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আসতে হবে। ব্যক্তিগত কোনো ধরনের এরকম আক্রমণ আমি এই ধরনের আক্রমণ আমি সহ্য করবো না। প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনারা ভারতে বসে এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাংলাদেশের যে দুজন অতিথি তারা নিজেদের মধ্যে যে ঝগড়াতে মেতে উঠেছিলেন বা তারা ঝগড়া করছেন, তাতে আমরা নিজেদের কলুষিত করতে চাই না। একদম আমি দুজনকে, ইউনুসপন্থী এবং ইউনুস বিরোধী যে দুজন রয়েছেন বাংলাদেশ থেকে, আমি দুজনকেই আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি ঝগড়ার, আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি বিতর্কের। আমি আপনাদের থামাচ্ছি। আমি বিমল সং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।